এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলি। আমরা আপনাদের সামনে তুলে ধরি সর্বদা অথেন্টিক ও নির্ভুল তথ্যভিত্তিক সংবাদ। দেশ বিদেশ, রাজনীতি হোক অথবা আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি থেকে খেলা, এই চ্যানেলে আপনি প্রতিদিনই পাবেন সব দিক থেকে যাচাই করা গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ। আপনার ভরসার ঠিকানা আপনার নিজের খবরের চ্যানেল। বিস্তারিত খবর যাওয়ার আগে চ্যানেলে যদি প্রথমেই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। চলুন তাহলে এক এক করে খবরগুলি দেখে নিই। কাশ্মীর ভারতের। পাকিস্তানকে এই বার্তা দিয়ে শুক্রবার বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি এই অনুষ্ঠানে আইফেল টাওয়ারেরও থেকে উঁচু সেতুর উপরে তেরাঙ্গা ঝান্ডা দুলিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে বেড়ালেন মোদী। গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশেও কেন্দ্রের উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কোথাও দলীয় পতাকা কিংবা প্রতীকের চিহ্নমাত্র ছিল না। পেহেলগাম জঙ্গি হামলার পর পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া অপারেশন সিঁদুরের পর থেকেই মোদীর অনুষ্ঠানে দেখা যাচ্ছে শুধুই জাতীয় পতাকার। জম্মু কাশ্মীরেও এদিন তার ব্যতিক্রম ঘটালেন না তিনি। পেহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর এই প্রথম জম্মু কাশ্মীর সফরে গিয়ে ইসলামাবাদকে সাফ বোঝাতে চাইলেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিশেষত বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে তেরাঙ্গা ঝান্ডা ঘুরিয়ে প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন কাশ্মীরের ওপর প্রথম এবং একমাত্র অধিকার ভারতের। বন্ধুত্বে ফাটল। ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে ক্রমে অবনতি হচ্ছে। আর যতই সম্পর্ক খারাপ হচ্ছে ততই দুজন একে অপরের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন। একদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারের যাবতীয় চুক্তি বাতিল করে দেওয়া হবে। এর ঘণ্টাখানেক পরই মাস্কও পাল্টা জবাবে স্পেসএক্সের ড্রাগন স্পেসক্রাফট তৈরি স্থগিত করে দেওয়ার কথা জানালেন। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বসার পিছনে বড় হাত ছিল বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের। প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন, তার হয়ে প্রচার থেকে শুরু করে বিপুল অর্থ ঢেলেছিলেন তিনি। বন্ধুত্ব রক্ষা করেছিলেন ট্রাম্পও। নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে জায়গা করে দেওয়া থেকে সকলের সামনে ধন্যবাদ জানানো, এমনকি শুধুমাত্র ইলন মাস্ককে কুর্সি দিতে নতুন প্রশাসনিক পদও তৈরি করে দিয়েছিলেন। কার্যত হরিহর আত্মা হয়ে উঠেছিলেন ট্রাম্প মাস্ক। সেই বন্ধুত্বেই এবার ভয়ঙ্কর ফাটল ধরেছে। দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্টের জনকল্যাণ বিলকে অত্যন্ত খারাপ পদক্ষেপ বলেছিলেন ইলন মাস্ক। এরপর তিনি নিজের প্রশাসনিক পদও ছেড়ে দেন। এদিকে ট্রাম্প আবার তার এই আচরণকে হতাশাজনক বলেছেন। এবার এক্স হ্যান্ডেলে সরাসরি বোমা ফেললেন ইলন মাস্ক। টেসলা কর্তার দাবি, জেফারি এপস্টেইন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম আসে। সেই কারণে এই ফাইল জনগণের সামনে আনা হচ্ছে না। তার এই দাবি যে সত্যি তা কিছুদিনের মধ্যেই প্রমাণ হবে বলেও জানিয়েছেন মাস্ক। তবে এখানেই থেমে থাকেননি তিনি। ট্রাম্পকে যাতে ইমপিচ করা হয়, অর্থাৎ প্রেসিডেন্টের গদি থেকে সরিয়ে দেওয়া হয়, সেই দাবিও করেছেন ইলন মাস্ক। তবে এখানেই থেমে থাকেননি তিনি। ট্রাম্পকে যাতে ইমপিচ করা হয়, অর্থাৎ প্রেসিডেন্টের গদি থেকে সরিয়ে দেওয়া হয়, সেই দাবিও করেছেন ইলন মাস্ক। ট্রাম্প বনাম মাস্কের দ্বন্দ্ব শুরু হতেই এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী পোস্ট করেছিলেন, প্রেসিডেন্ট বনাম ইলন, কে জিতবে? আমি ইলনের উপর বাজি ধরছি। ট্রাম্পকে ইমপিচ করা উচিত এবং জেডি ভান্সকে প্রেসিডেন্ট করা হোক। এই পোস্টে ইয়েস কমেন্ট করে আসেন ইলন মাস্ক নিজেই। একদিকে যেখানে ট্রাম্প বলছেন ইলন মাস্কের কোম্পানিগুলি যে পরিমাণ অর্থের সরকারি সাহায্য পায় তা অনেক আগেই বন্ধ করে দেওয়া উচিত ছিল, সেখানেই ইলন মাস্ক আবার দাবি করেছেন তিনি না থাকলে প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না ট্রাম্প। এবার দুই প্রাক্তন বন্ধুর সংঘাত কোথায় গিয়ে থামে সেটাই এবার দেখার। গোটা ভারত তথা বিশ্ব তাকে চোর বলেই ডেকেছে। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ। তার জন্যই পথে বসতে হয়েছিল হাজার হাজার কর্মীকে। অবশেষে সামনে এলেন বিজয় মালিয়া। জনগণের কাছে ক্ষমা চাইলেন কিংফিশার এয়ারলাইন্স ডুবে যাওয়ার জন্য। তবে একই সঙ্গে বলে দিলেন যে তিনি চোর নন। তার গায়ে যে চোর তকমা লাগানো হয়েছে তা মিথ্যা। শুধু কিংফিশার এয়ারলাইন্সের মালিক নয়, বিলাসবহুল জীবনযাত্রা, কোটি কোটি টাকার বিনিয়োগ, সুন্দরী রমণী বেষ্টিত জীবন, জনগণের সামনে বিজয় মালিয়ার পরিচয় ছিল এমনটাই। সেই বিজয় মাল্যই খবরের শিরোনামে উঠে এলেন আর্থিক প্রতারণার জন্য। তার বিরুদ্ধে যখন মামলা হলো তখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন মালিয়া। এরপর আর সামনে আসেননি তিনি।
দীর্ঘ 9 বছর পর রাজ সামানির পডকাস্ট হতেই সামনে এলেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া। তিনি প্রথমেই ক্ষমা চেয়ে নেন একসময় দেশের সবথেকে বড় এয়ারলাইন্স কিংফিশারের ব্যর্থতার জন্য। তবে বিজয় মালিয়ার দাবি তিনি কোনো প্রতারণা করেননি। বিজয় মালিয়ার কথায় বিগত 9 বছর ধরে তাকে নিয়ে ভুয়ো খবর প্রচার করা হয়েছে সংবাদ মাধ্যমে। জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করা হয়েছে। সংবাদ মাধ্যমকেই তিনি দোষারোপ করেন রং চড়িয়ে খবর করার জন্য। কিংফিশার সংস্থা ডুবে যাওয়ার পর তাকে যেভাবে চোর তকমা দেওয়া হয়েছিল তার জবাব দিয়ে বিজয় মালিয়া বলেন, কিসের চুরি? বিনা কারণে আমায় দোষী বানানো হয়েছিল। বিজয় বলেন, অর্থমন্ত্রী সংসদে বিবৃতি দিয়েছিলেন। তারপর সম্প্রতি অর্থমন্ত্রকও বিবৃতি দিয়ে জানায় যে 14,100 কোটি টাকা তার থেকে উদ্ধার করা হয়েছে। বিজয় মালিয়া বলেন, কিংফিশার সংস্থা ডুবে যায় তখন কিংফিশারের মাথায় 4,999 কোটি টাকার ঋণ ছিল। তিনি এই ধরনের একজন গ্রান্টার ছিলেন। সুদ মিলিয়ে মোট 6,203 কোটি টাকা বাকি ছিল। সেখানেই সরকার বিজয় মালিয়ার কাছ থেকে 14,100 কোটি টাকা আদায় করেছে। এখন আমার এদেরকে প্রশ্ন করা উচিত, পলাতক তকমা মানতে রাজি তিনি, তবে চোর তকমা মানতে রাজি নন। তার দাবি রাজনৈতিক স্বার্থে তাকে চোর বলা হয়েছিল। বিজয় মালিয়া বলেন, 2016 সালের মার্চ মাসের পর ভারতে আর না যাওয়ার জন্য আমায় পলাতক বলুন। আমি পালিয়ে যাইনি, পূর্ব পরিকল্পিত সফর অনুযায়ী ভারতের বাইরে গিয়েছিলাম। আমার মতে কিছু বৈধ কারণে আর ভারতে ফিরিনি। যদি আমায় পলাতক বলতে চান বলুন, কিন্তু চোর কথাটা আসছে কোথা থেকে? কোথায় চুরি হয়েছে? প্রশ্ন করা হয়, তিনি কি কখনো ভারতে ফিরবেন? এর উত্তরে বিজয় মালিয়া বলেন যে তাকে যদি স্বচ্ছ নিরপেক্ষ বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয় তবে তিনি ভারতে ফিরবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুদিন আগেও সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্বজুড়ে অভিযোগের সফরে যাচ্ছিলেন। কিন্তু এখন সেই দেশটি, যার অনেক প্রতিবেশী ভারতের বিরুদ্ধে সুর মেলায়, তারাই নিজেরা ব্যবসা এবং কূটনৈতিক সম্পর্কের কথা বলতে দিল্লির দোরগোড়ায় চলে এসেছে। আসলে ভারত এবং মধ্য এশিয়ার 5টি দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে হতে চলেছে, যেখানে আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত আলোচনা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 6 জুন ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়া ডায়ালগের 4র্থ বৈঠকের আয়োজন করবেন। এই বৈঠকে কাজাখস্তান, কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা দিল্লিতে পৌঁছেছেন। এর আগে 3য় বৈঠকেও ভারত 2021 সালের ডিসেম্বরে দিল্লিতেই আয়োজন করেছিল। পাকিস্তান তাদের প্রতিরক্ষা মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। সম্প্রতি পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সিমলা চুক্তিকে মৃত দলিল বলে মন্তব্য করেছিলেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। এরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা গণমাধ্যমের খবরও উঠে এসেছে। অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক মহলে অস্থিরতা দেখা দিয়েছে এবং এর ফলস্বরূপ নেতারা বিভিন্ন অযৌক্তিক দাবি করছেন। তবে এই ধরনের মন্তব্যের পর প্রায়শই পাকিস্তান সরকারকে নিজেদের অবস্থান থেকে সরে আসতে দেখা যাচ্ছে। খাজা আসিফের মন্তব্য সত্ত্বেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন যে সিমলা চুক্তি এখনও কার্যকর রয়েছে এবং এটি বাতিল করার কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি। জাতিভিত্তিক জনগণনা শেষ হলে মুখ পুড়তে পারে নরেন্দ্র মোদী সরকারের। তাই আগেভাগেই মুখ রক্ষায় জাতিভিত্তিক জনগণনার দিনক্ষণ ঘোষণা করলেও সেখানে শ্রেণী বিভাজন থাকছে না বলে জানানো হয়েছে। সমাজে কোন জাতের অংশীদারি কত শতাংশ তা জানা গেলেও আর্থসামাজিক পরিস্থিতি গোপন থেকে যাবে। দেশের জনগোষ্ঠীর কোন শ্রেণী আর্থিক, সামাজিক, শিক্ষা বা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কী অবস্থানে রয়েছে তা ধামাচাপা দিতেই মোদী সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যদিও কেন্দ্রের সাফাই, যেহেতু তপশিলি জাতি এবং উপজাতিদের তালিকা চূড়ান্ত থাকলেও ওবিসি তালিকা চূড়ান্ত হয়নি বলে এই সিদ্ধান্ত। বীরভূমের বচসায় কেন্দ্রীয় হস্তক্ষেপ, বেঁধে দেওয়া হলো সময়ে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার চিঠি পাঠালো জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার অনুব্রত অডিও কাণ্ডে এই চিঠি পাঠিয়েছে তারা। মহিলা কমিশনের পাঠানো চিঠিতে সাফ লেখা রয়েছে, একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকি মন্তব্য
শুধুই সামাজিক ও মূল্যবোধের অবক্ষয় নয়, বরং এটি একটি ঘৃণ্য অপরাধও, যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। আগেও নানা মামলায় নাম জড়িয়েছে অনুব্রতর, জেলও খেটেছেন, আবার জামিনও পেয়েছেন। অনুব্রত অতীত জুড়ে লেগে রয়েছে বিভিন্ন কাণ্ডের কথা। সেই অনুব্রতরই এবার নাম জড়ায় সরকারি কর্মীকে কদর্য ভাষায় গালাগালি করে। রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে মহিলা কমিশন লিখেছে, যার অতীতে অপরাধের ছাপ রয়েছে তার বিরুদ্ধে এখনও কোনো যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি কেন? যদি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এমন হুমকি শিকার হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? সুন্দরবনের নদী সীমান্তে অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের। এবার অনুপ্রবেশ রুখতে ডিআরডিওর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিল। রাখা হচ্ছে উপগ্রহ চিত্র থেকে ড্রোনের মতো আধুনিক নজরদারির নতুন ব্যবস্থা। বিএসএফের বক্তব্য, কাঁটাতারহীন অংশ ছাড়া স্থলপথ সীমান্তের বাকি অংশ দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে সফল তারা। কিন্তু চিন্তা রয়ে গিয়েছে সুন্দরবনের জলপথ দিয়ে অনুপ্রবেশ নিয়ে। এবার সুন্দরবনের নদীপথে অনুপ্রবেশ রুখতে ডিআরডিওর সাহায্য নিচ্ছে বিএসএফ। উপগ্রহ চিত্রের পাশাপাশি সুন্দরবনের গোটা নদী এলাকায় আকাশ থেকে ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানো হবে বলে বিএসএফ সূত্রে খবর।